নর্মদে হার এখন 12টা বেজে গেছে। মায়ের এই নির্জন তীর দিয়ে এই স্থানটি অত্যন্ত ভয়ঙ্কর। উপরে ওখান দিয়ে যাচ্ছিলাম, তারপরে আর যাওয়ার পথ ছিল না, বাধ্য হয়ে ওখানটা পার করেছিলাম, কিন্তু আবার ফিরে আসলাম, কারণ উপরে চড়ার কোনো রাস্তা নেই। তো আবার নিচে নামলাম, খিদেও লেগেছে প্রচণ্ড। তো এই মতো অবস্থায় মায়ের তীরে এই নারকেলটি কুড়িয়ে পেলাম। তো ভেঙে নিয়েছি। খুব সুস্বাদু সুমিষ্ট নারকেল মা আজকে আমার দিয়েছেন। সুতরাং দুপুরবেলা ভোজন জুটুক আর না জুটুক, মা কিন্তু ঠিক পাঠিয়ে দিয়েছেন। তো এই নারকেলটি ভেঙেই খেতে খেতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি ভয়ঙ্কর রাস্তা। মায়ের গতির কাছে হার মেনেছে শক্ত পাহাড়। বর্ষাকালে জলের ধারায় মনে হচ্ছে যেন কোনো প্রচণ্ড শক্তির বিস্ফোরণে পাথর একদম বিদীর্ণ হয়ে গেছে। তো সেই জায়গার উপর দিয়ে উঠছি নামছি, এইভাবে যাচ্ছি। অতি ভয়ঙ্কর স্থান, তার মধ্যেও মায়ের দান। এই নারকেলটি ফাটিয়ে খেতে খেতেই চলছে। এইটি সম্ভবত আমার মধ্যাহ্নভোজ হবে, সেটাই মায়ের ইঙ্গিত। এই পুরো নারকেলটি উদরস্থ করে তবে ছাড়ব। এই দেখুন মায়ের জলধারার কি অমিত শক্তি। সব ফাটিয়ে নিয়ে চলে গেছেন তিনি। তো এর মধ্যে দিয়েই ধীরে সুস্থে উঠব। নারকেলটি খুবই সুস্বাদু, একটু ছেবড়ে বেশি, পুরো দিনের শক্তি দেবে। পুজোর সময় অনেকে নারকেল ভাসিয়ে দেয় এমনি করে, এই যেমন অনেকগুলো পড়ে আছে, যে কোনো একটি কুড়িয়ে নিয়ে খেলেই হলো, আর কিছু না। যাই হোক, আমার তো লোভের দরকার নেই, ওগুলো পড়ে থাকুক। মায়ের অন্য কোনো সন্তান যদি ক্ষুধার্ত হয়ে এই তীর দিয়ে হাঁটে, সে খাবে। তা নদীতে যে নারকেল ভাসিয়ে দেয়, তার এই উপকারিতায় তো দেখছি, এ তো সাধু সন্তদের খাওয়ারই জিনিস। নর্মদে হর। তো 12টা পেরিয়ে গেছে। তো এখানে রাস্তা বন্ধ ছিল, আর কোনো জায়গা পাইনি, যার জন্যে উপরে চড়ে উপর দিয়ে ওই জায়গাতে দিয়ে আবার এই সুন্দর একটি স্থানে, ছায়াঘেরা স্থান, এখানে এসছি। তো এখান দিয়ে এগিয়ে যাব তীর ধরে। এখানটা অনেকটা তটভূমি আছে, এখানে গভীর জল, মাঝখানে অত্যন্ত গভীর, আর জলের মধ্যে অনেক জীবজন্তুর আভাস পাচ্ছি। পুরোটা হয়তো দেখতে পাচ্ছি না, কখনো কখনো উকি দিচ্ছে। ওই পারে জেলেরা মাছ ধরছে নৌকো করে। তা এই জায়গাটি অত্যন্ত রমণীয়, কিন্তু ওই যে জায়গাটি, এই যে যেখানে বালির মতো দেখা যাচ্ছে, এটা বালি নয়, সব নুড়ি পাথরে ভর্তি। ওর মধ্যে দিয়ে চলা খুব কঠিন। এতে যে এই যে ঘাস জমি, এটা খুব মনোরম চলার পক্ষে। সামান্য বিশ্রাম নিয়ে এগিয়ে যাব। অর্ধেকের বেশি নারকেল খেয়েছি, তাহলে শরীরে অনেকটাই বল পেলাম। তো আনন্দ, ভালো স্থান, তার আনন্দ। তো এসব নিতে হলে কিছুটা দুর্গম পথ, কিছুটা ঝুঁকি,
নিতেও হয়। জীবনের পথও তাই, সব যে সোজা সরল একদম মাখনের মতো খালি মাখনের উপর দিয়ে যাব, কোনো কাঁটা ঝোপ পেরোবো না, তা হয় না। অনেকেই বলে যে নিরাপদ জায়গায় থাকলে তো, তার তো ঘরে বসে তাও কি নিরাপদ? কোন দিন একটি বজ্রাঘাত হবে, ঘরটি ভেঙে পড়বে। ভগবান শিবশঙ্কর হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয় তিনেরই অধিকারী। তো তিনি যেমন সৃষ্টির কার্য করেন, আবার প্রলয় নৃত্যে নাচেন, আবার সেরকম পালনের ও তিনি দেবতা, পালনকর্তা দেবতাও বটে। তাই তার বৈদ্যনাথ রূপ, হ্যাঁ, রোগ মুক্ত রাখা মানুষকে। তার সেই পবিত্র বৈদ্যনাথ দর্শনে যাচ্ছি, তো নদীর ওটা উত্তর তীর, আর এই দক্ষিণ তীরেও আছে বৈদ্যনাথ, এই দুই তীর জুড়ে বৈদ্যনাথজির স্থান। তো আজকে মনে হয় দুপুরে অন্ন জুটবে না, তাই মা, আমি এখানে গাছতলায় বিশ্রাম নিতে এসেছিলাম, একে দেখি ভরপুর মানে পাকা মিষ্টি কুল, এত সুন্দর তার স্বাদ, এই দেখুন। তো এই কুড়িয়েছি অনেকটা। তো মায়েদের একটু কুলের প্রতি লোভ বেশি থাকে, তো কোনো মা দয়া করে নজর দেবেন না, কারণ এটি আমার একমাত্র খাবার। আজকে দুপুরে নারকেল খেয়েছি আর এই কুল, হ্যাঁ, তো দুটো মিলে নারকেলে কুল বলা যায়। তা যাই হোক, নারকেল কুল দুটো খেলাম আজকে দুপুরে, এতেই হয়ে যাবে। এবার বৈদ্যনাথ দর্শন করব, দেখি তারপরে কী হয়। বৈদ্যনাথের কাছাকাছি চলে এসে একটু সামনে এগিয়ে বাঁয়ে গ্রামের পথ ধরতে হবে। তো এই বিশাল কুল গাছ, এই এর তলায় বসে আছি, কুল পাড়লাম খানিকটা, বেশি পাড়িনি। আর পাখি পক্ষল কিছুটা আমার জন্য পেড়ে রেখেছিল পাকা দেখে দেখে, সেগুলো কুড়িয়ে নিলাম, খেলাম কিছু, আর কিছু সাথে নিয়ে যাব। খুব সুস্বাদু মিষ্টি, নারকেলে কুলের স্বাদই বটে। नर्मदे हर বৈদ্যনাথ শিব। তো এই হলো শ্রী বৈদ্যনাথ মন্দির। এখানে নর্মদা মায়ের দুই তীরেই श्री वैद्यनाथ क्षेत्र। हाँ ठीक है। तो देखो महाराज, तुम तो मेरा सबसे सुंदर साथी हो, हाँ, तो तुमको छोड़ने के बाद हम मेरे को भी चलना है कुंभेश्वर का तरफ। तो यही महादेव मंदिर हाँ, किनारे से जाएंगे। हाँ 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 हाँ।
तो किनारे से चलेंगे तो पुण्य दर्शन हो गया बैद्यनाथ बाबा का। ये क्षेत्रों में दोनों तरफ बैद्यनाथ जी है। नहीं, दोनों तरफ नहीं है। उस तरफ भी एक मंदिर है, देखा बैद्यनाथ जी का। नहीं, इतना में नहीं है। नहीं, ये तो बड़ा है, हाँ। लेकिन उस तरफ भी एक छोटा सा बैद्यनाथ जी है। अच्छा, बैठो तो अभी क्या चाहते हैं, थोड़ी देर बैठो। ना बैठ तो गया, वो वही आसन लगाएंगे आज रात के लिए। क्या? वो शनिचर महाराज का वही अच्छा अच्छा वही आसन लगाएंगे रात के लिए, अच्छा इसीलिए। अच्छा। तो दिन रहते ही थोड़ा पहले चलेंगे। अभी तो 3:30 बज गया, 4 बजने वाला है। वो क्या है? ये छोटा सा, ये इसमें फोटो लेता हूँ। अच्छा। हाँ, तो ये महाराज का फोटो लेना जरूरी है। देखो कितना सुंदर। ठीक है, तो एक কাল এই মহারাজ আমার সাথে সাথে একটু এগিয়ে যাওয়ার জন্য আসছে। অল্পক্ষণের মধ্যে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেছে বটে। তো এর সঙ্গে অল্পক্ষণের মধ্যেই কিছুটা বন্ধুত্ব হয়ে গেছে। তো আমাকে খানিকটা এগিয়ে দিতে আসছে। হ্যাঁ মহারাজ, চলনা তো হয় মেরে কো। তো এই আশ্রমটি বশিষ্ঠ আশ্রম, এর উল্টো দিকেই মহাদেব মন্দির। তো বশিষ্ঠ আশ্রমে আপাতত কেউ নেই। ওপারে এই আশ্রমের যিনি প্রধান উদ্যোক্তা তিনি থাকেন, মাঝে মধ্যে নৌকো করে এপারে আসেন। আর একটি কেয়ারটেকার রাখা আছে খাবার টাওয়ার বানানো, দেখাশুনো করার জন্য। সে হয়তো মাইনে বেতন কিছু পায়। আর তার স্ত্রী পরিবার কেউ নেই, একা একাই। বাড়ি হচ্ছে রাজস্থান, ওখান থেকে এখানে সে থাকে। থাকার ইচ্ছা ছিল, কিন্তু দেখলাম তাদের মধ্যে কোনো মানে খুব আনন্দের লেশ আছে তা নয়। থেকে যেতে পারো, এখানেই থেকে যেতে পারো, আর কোথায় যাবে, গিয়ে কি হবে, এরকম কথাবার্তা। এতে থাকার উৎসাহটা কমে যায়। তো আবার তো আমি আর থাকলাম না, শিব ঠাকুরকে প্রণাম পুজো করে বেরিয়ে পড়লাম। বৈদ্যনাথ একা একা আছেন, খুব সুন্দর আছেন, দর্শন করে মন ভরে গেল। তো এইসব পুণ্যক্ষেত্র বেশিরভাগ পরিক্রমাকারীরা, তাদের জন্য এখন দূর দিয়ে পাকা রাস্তা হয়েছে, সেই পথ দিয়ে তারা হনহন করে চলে যায় বাড়ি যাওয়ার তাড়ায়। বাড়ি যাওয়ার তাড়া আমারও আছে, কিন্তু এই শিব ঠাকুর প্রণাম দর্শন না করলে এই পথে তো বারবার আসা হয় না। তো এই যে পবিত্র ভূমি, তো এসব জায়গার কথা বলতে হবে, শুনতে হবে, প্রণাম করতে হবে, তাতেই মায়ের দয়া পাওয়া যাবে। আরে বাবার ভক্তি না করলে কি তার মেয়ে তাকে পছন্দ করবে? মোটেই না। হ্যাঁ, আরে তিনিও সব কিছু দেখেন, বোঝেন। হ্যাঁ, তো শিব ঠাকুর, তারই তো সত্তা মা নর্মদা, তো তার থেকে জন্ম নিয়েছে। তা পিতাকে কি উপেক্ষা করা যায় নাকি? মোটেই তা হয় না। তো হনন করে আমরা প্রতিদিন এগিয়ে যাচ্ছি, পরিক্রমা করছি নর্মদা মায়ের। তো সেটা উচিত না, অতীতকালে হতো না। এমনিতেই অনেক শিব মন্দির লুপ্ত হয়ে গেছে, মায়ের গর্ভে বিলীন হয়ে গেছে। যেটুকু বেঁচে আছে সেসব জায়গাগুলো সব দিব্য ঋষিদের চিৎকণায় মণ্ডিত হয়ে আছে। তো সেসব জায়গা দেখা, সেই জায়গা, সেই পবিত্রতা হৃদয়ে ধারণ করা, এটা খুব জরুরি। যাই হোক, এই আশ্রমে দুপুরে চা খেলাম দুবার, আর 2টি রুটি, আর বেগুন আলু টমেটো দিয়ে খুব সুন্দর সবজি। কিন্তু মোটা রুটি খেতে আমার বিশেষ ভালো লাগে না, তাই 2টিই খেয়েছি, 2টিই দিনের পক্ষে যথেষ্ট। আর মা তো কি সুন্দর নারকেল খাইয়েছেন, তার তীরভূমিতে সুন্দর মিষ্টি কুল,
তাও পেলাম মায়ের প্রসাদ রূপে। এখন যাই কুম্ভেশ্বরের উদ্দেশ্যে, সেখানে পাবো শনি দেবের মূর্তি। আচ্ছা, সূর্যপুত্র শনি সকলের মঙ্গলকারী দেবতা। তো আবার মায়ের তীরে এলাম, যাই এগিয়ে। মায়ের মানে কাজ দিয়ে অন্যমনস্ক হয়ে ওঠার কোনো সুযোগ নেই। এই জলে কিন্তু প্রচুর কুমির আছে। সকাল বা সন্ধ্যের দিকে তারা বেশিরভাগ জলায় উঠে আসে। আর স্থানীয় আদিবাসীরা তো প্রায় বলে তারা প্রায় দেখা পায় ইতি রতির, যেখানে তারা নির্জন পায়, সেই নির্জন জায়গায় পাড়ে উঠে একাই যাচ্ছি। যাত্রী ওই পথে আর আসতে না 2 কিলোমিটার কি বললো, পথে নির্দেশগুলো খুব 2 কিলোমিটার হলে আধ ঘন্টায় হয়ে যায়, তা নিশ্চয়ই নয়। যেতে থাকি সামনের দিকে। তো বালির উপরে এই নির্জন স্থানে কোনো লোকজন খুব একটা আসে না। তো এই যে ঘষ্টানোর যে চিহ্নটা, এটি কিন্তু কুমির যখন বুকডলা দিয়ে উপরে আসে, তো এইটাই হচ্ছে তার চিহ্ন। আর এইগুলো হচ্ছে এরকম লেজের চিহ্ন থাকে। তো লেজটা ঘষা খায়, আর বুকডালা দিয়ে হয়তো এই পর্যন্ত উঠেছিল, আবার ঘুরে গেছে, এখান দিয়েই ঘুরেছে। তো মাঝে মাঝে খুব চলার চিহ্ন, এগুলো কিন্তু তাদেরই চলার পায়ের ছাপ, জীবজন্তু এবং কুমির। এইরকম জায়গায় চড়াতে উঠে এই কিছু কিছু জায়গায় ওই ট্রেলগুলো দেখতে পাচ্ছি। তো এই কুমিরের ক্ষেত্রেই এগুলো দেখা যায়, অন্য জায়গায় এই ধরনের ট্রেল পাওয়া যায় না, থাকে না। এই একটা লক্ষ্য করুন, এই যে দাগের মতো অংশটি গেছে, এটা কিন্তু কুমিরের চলার পথ। এই যে এই ট্রেলগুলো রাত্রিবেলা এরা উঠে আসে, ভোরের দিকে আবার নেমে যায়। কুমিরের এলাকা, পায়ের ছাপ আছে তাদের, তারপরে লেজের চিহ্ন এই যেমন আছে, এসবগুলো কুমিরের ট্রেল। এই উঠে আসে, রোদ পোয়ায়, রাত্রিবেলা অনেক দূর অবধি ওরা উঠতে পারে, যায় বুকে হেঁটে। এই একটি কুমিরের ট্রেল, অনেক দূর অবধি গেছে, এটা একদম এইখান দিয়ে উঠেছে। এখানে মা খুব একটা চওড়া নয়, ওদিকে তো সর্দার সরোবর ড্যাম আছে, এই বাঁধে ধরে রাখার ফলে এখানে মায়ের আকৃতি কম। মাঝে মধ্যে জল ছাড়া হয় এই অংশে, কখন ছাড়া হয় তার কোনো ঠিক নেই।
এই হলো একটি কুমির, ব্ল্যাক কেম্যান, এই নর্মদা তীরে এই সাঁতার কেটে চলে যাচ্ছে। ওর গায়ের দাঁড়া, কাটা, লেজ এগুলো সব স্পষ্টই দেখা যাচ্ছে। দূর থেকে জুম করে তোলা বলে একটু অস্পষ্ট লাগছে। একটু আগে ও পাড়েই ছিল, কিন্তু আমার দিকে মুখ ফিরিয়ে একটু দূরে চলে গেছে। এরকম আরও অনেক আছে। এর রঙটা অনেকটা কালচে, তবে আরেক প্রকারের আছে কুমির এখানে, যার রঙটা সাদা। তো এটি খুব বড় নয়, এটি 5-6 ফুট হবে। তো আমার যাত্রাপথের প্রথম দিনেই মায়ের তীরে কুমিরের দেখা পেলাম। তো স্থানটি কুমির অধ্যুষিত, আর এই নদীর পাড়ের যে এই ঝোপ জঙ্গল, এইটি হলো কুমিরদের ডিম পাড়ার জায়গা। এই যে মাঝে মধ্যে ট্রেল দেখা যাচ্ছে এই ঝোপঝাড়ের মধ্যে, এগুলো কিন্তু কুমিরেরই ট্রেল। এমনকি মাঝে মধ্যে ওরা এই ক্ষেতের মধ্যেও উঠে আসে ভোরের দিকে, সকালের দিকে। তো এইসব জায়গা খুব ভোরে আসা খুবই বিপজ্জনক। যাই হোক, মায়ের জীবজন্তু তারা আছে তাদের মতো শান্তিতে। এসব জায়গা সাধারণ তীর্থযাত্রীদের সাবধান সতর্কতার সঙ্গে পাড়ি দেওয়া উচিত। কারণ যেভাবে আমি কুমিরটি দেখলাম, ও কিন্তু একদম পাড়ের উপরে আমার খুব কাছেই ছিল। ক্যামেরা বার করতে করতে নিচে নেমে গেল জলে, তাও ছবি তুলতে পারলাম, এইটাই বড় কথা। তো ওই ঝোপঝাড়ির মাথায় ওখানে ছিল কুমিরটা। আমি এতটা পথ খুব ভয়ে ভয়ে পার হয়ে আসলাম, যে আরও থাকা সম্ভব, ঝাড়ির ভিতরে উঠে থাকা সম্ভব। তো এই দেখুন অমাবস্যায় মায়ের তীরের ঘাটের অবস্থা। মানুষজন অমাবস্যার পুণ্যতিথিতে সব স্নান করতে আসে, এসে তাদের ব্যবহৃত জামা কাপড় সব এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে এইভাবে চলে যায়। তো এইভাবে যদি রাখা থাকে তাহলে মাকে কিভাবে দুর্গন্ধ করে। তারা আসলে মা নর্মদাকে, স্থানীয় লোক তারা মা ভাবে না। যদি মা ভাবতো তাহলে এরকমভাবে তাদের জিনিসপত্র নোংরা এভাবে ফেলে, জুতো টুতো সব। তো এই মা তার মধ্যে যেগুলো ব্যবহার করা সম্ভব কিছুটা কুড়িয়ে নিচ্ছেন, আর বাকিটা সব একত্র করে সব জ্বালিয়ে দেবেন। তো এই পুণ্য কাজ এনারা করেন। তো মা এদের সকলকে ভালো রাখুক এই কামনা করি। এই দেখুন পুরানো কাপড় চোপড়, জুতো এসব জ্বালানো হয়েছে। এই তা মানুষ যদি একটু মান আর হুঁশ দুটো রেখে চলতো কত ভালো হতো। দেখুন শত শত হাজার হাজার জামা কাপড়, পুরানো পোশাক, পুরানো জুতো সব এখানে এইভাবে তারা ছেড়ে মাকে নোংরা করে চলে যাচ্ছে। তাহলে মা নর্মদাকে আমরা বাইরের লোক যতখানি ভক্তি শ্রদ্ধা করে যে অন্তর নিয়ে আসি, স্থানীয় লোক কি সেটা ভাবে? আদৌ তা ভাবে না। যাই হোক, উপরে শনিদেব এবং মহাদেব দুজনেই আছেন, সূর্যপুত্র শনি আর মহাদেব। তো যাই দর্শন করি শনি মহারাজের। তো উপরে শনি মহারাজের এবং কুম্ভেশ্বর মহাদেবের মন্দির। তো অনেকটা উঁচু, দেখেই আগে থেকেই দম লেগে যাচ্ছে। তার উঠলে কি হবে তা কি জানি। 1 2 3 4 5 6 ধাপ, তার মানে 60টা সিঁড়ি তো হবেই মিনিমাম, উঁচু উঁচু। আর এই দেখুন
সব রাশি রাশি জুতো, নিচে দিকে এলাম রাশি রাশি কাপড় চোপড়, সব আমাবস্যা দিনে পুরানো জিনিস ত্যাগ করে চলে গেছে পরিবেশটাকে দূষিত করে। তো কী আর করা যাবে, এটাই রকম স্থানীয় রীতি। তো নোংরা করতেই চায় সকলে, মাকে তো আর মা ভাবে না। তো যাই হোক, এই পরিস্থিতি। আপাতত উপরে যাই। কুকুরটি কোনো একটি বন্য জন্তু দেখেছে, যার ফলে একটি কুকুর তো দূরে পালিয়ে আসলো, আর একটি এখনও নিচে কাছাকাছি আছে, ও পালিয়ে আসবে। তো এটা পুরোটাই কুমিরের এলাকা। ভয়ানক জন্তু না দেখলে কুকুর এভাবে পালিয়ে আসে না। যাই হোক, আমি আপাতত। তো এই হলো সূর্যপুত্র শনিদেব। তো এনাকেই দেখার জন্যে আজকে সারাদিন অত্যন্ত পরিশ্রম করেছি এবং শেষ পর্যন্ত শনিদেবের স্থানে আসতে পেরে নিজেকে খুব আনন্দিত মনে করছি। তো শনিদেব সম্বন্ধে অনেকের অনেক ভুল ধারণা আছে যে শনিদেবকে দর্শন করা উচিত না, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হতে পারেন, তার থেকে সতর্ক থাকতে হবে ইত্যাদি। আসলে শনিদেব হলো সূর্যপুত্র। সূর্যের যেমন কেবল মঙ্গল করায় অধিকার, তিনি পৃথিবীর জগতের কল্যাণ করেন, শনিদেবেরও একই কাজ। শনৈশ্চরতি যদ্দেব স শনিচর, মানে যে দেবতা আমাদের সকলের উপর থেকে সকলকে নিরীক্ষণ করেন, ধীরে ধীরে বিচরণ করেন এবং সকলের মঙ্গলের জন্য তিনি সদা সচেষ্ট থাকেন। মানুষের কর্মানুসারী তাকে সৎ পথে, শুভ পথে নিয়োজিত করেন। এই হলো শনি মহারাজের তাৎপর্য। তো সূর্যদেবের সন্তান, এই জ্ঞানে অতি পূজনীয় শনি মহারাজ। মহাদেব মন্দিরে একটি, এখানে মা নর্মদার একটি মূর্তি আছে, দুই পাশে আছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব ও সারদা মাতা। তো এখানে অনেকগুলো মন্দির আছে। তো উপরে হনুমানজির এক নররূপী মূর্তি, সুন্দর মন্দির, শক্তি মন্দির, এটা মায়ের মন্দির। এটা পঞ্চপাণ্ডবেশ্বর শিবের অতি প্রাচীন মন্দির। এটা দাপর যুগের সঙ্গে সম্পর্কিত। এখানে পঞ্চপাণ্ডব সকলেই এই ক্ষেত্র থেকে এসেছিলেন এবং শিব পূজন করেছিলেন। এখানে দুই মাতা আছেন, বড় পর্ণতি মাতা উপরে আর নিচে ছোট পর্ণতি মাতা। পর্ণতি মাতা না, হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ। তো এখানে এই জায়গায় অনেকগুলো মন্দিরের সমাহার আছে। তার মধ্যে বড় পানতি মাতা, ছোট পানতি মাতা, নর্মদা মাতা, কুম্ভেশ্বর মহাদেব, শনি মহারাজ, কাশী বিশ্বনাথ মহাদেব, কেতু মহারাজ। তা সব এই গ্রহগুলোকে সকলে দুষ্ট গ্রহ ভাবে, কিন্তু আমি তা ভাবি না। আর যে মহারাজ আছেন ওখানে বসে বসে, মন্দিরে বসে বসে ধূমপান করছেন, তো এক্ষেত্রে আমার এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, দেখতে পাবো না। তো মন্দিরের স্থান, ধর্মস্থান, এখানে বসে বসে ধূমপান কতটা বিধি সম্পন্ন তা আমার মনে হয় না। সুতরাং আমি স্থানটি এখনই ত্যাগ করছি। উনি আমাকে থাকতে বললেন একটু, কিন্তু সে অনুরোধ আমি রক্ষা করতে পারছি না। তো মমতা ব্যানার্জি সম্বন্ধেও কটু কথা উনি বলতে শুরু করলেন নানাভাবে। আমিও রাগের বশে একবার একটু বললাম বটে, কিন্তু তারপরে ওনার কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আমার পক্ষে তো পরিক্রমা শপথকারী হিসেবে
কারুর নামে নিন্দাবন্ধ করতে পারি না। মুখ দিয়ে একবার বেরিয়েছে, আর তো বেরোনো উচিত না। আমাকে ক্ষমা করবেন, আমি আর কিছু বলতে পারবো না, আমি এগোচ্ছি। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। নর্মদে। কুম্ভেশ্বর মন্দির হলো অনেকগুলো দেবদেবীর সমাহার, বা ওখানে অনেকগুলো দেবদেবী আছেন। তো তার মধ্যে প্রথমে আসি কুম্ভেশ্বরের কথা। এই কুম্ভেশ্বর মানে কুমির বা এই জাতীয় বা কুম্ভ এ ধরনের কিছু না। তিনি হলেন ওখানে একবার পঞ্চপাণ্ডবের ভীম ইত্যাদি সবাই গিয়েছিলেন। তো ভীমের খুব খিদে পেয়ে যেত। তো শিব পুজো তাড়াতাড়ি না হলে খাওয়া হবে না, শিব পুজো তাড়াতাড়ি হয়ে গেলে তবে তো অন্ন গ্রহণ করতে পারবে। তো সেই জন্যে এই মাটির একটি ঘোড়া মতো তৈরি করে সেইটাকে শিব ঠাকুর জ্ঞানে পূজা করেছিল, এইরকম কথা আছে। তো সেই কুম্ভ বা ঘোড়া, হ্যাঁ, তা সেই আকৃতির হয়েছিল জিনিসটা, এইরকম অনেকে বলে। আবার অনেকে বলে একটি ঘোড়ার মধ্যে মার্কণ্ডেয় ঋষি সপ্ত সমুদ্রের সমস্ত পবিত্র জল সেখানে রেখেছিল এবং পূজা করেছিল, এবং সেই ঘোড়া বা কুম্ভটি পরে একটি শিবলিঙ্গে পরিণত হয়েছিল, স্বয়ম্ভূ লিঙ্গ। তো সে পবিত্র স্থান। তো কাহিনীটি যথারীতি দাপর যুগের সঙ্গে যুক্ত। তো কুম্ভেশ্বরকে এর আগেও আমি শুনেছি সেই ঘোড়া আকৃতির কুম্ভেশ্বর ওখানে ছিল, কিন্তু আমরা সে ঘোড়া দেখতে পাইনি। তো ঘোড়া তো নেই, তবে শিবলিঙ্গ আছে। আর এই স্থানটিতে অন্য অন্য দেবতাদের মধ্যে আছে বিভিন্ন গ্রহরাজি। তো সেখানে আছে রাহু, কেতু, শনি, বৃহস্পতি ইত্যাদি। আবার শক্তি রূপী মানে কালিকা রূপী আছেন। আর আছেন বড় পানতি, ছোট পানতি। তো এতগুলোর কথা কেন বলছি, সমস্ত গ্রহরাজ বা যত গ্রহরাজি সকলে এখানে এসে তপস্যা করেছিলেন এই কুম্ভেশ্বরের ক্ষেত্রে। তো এর তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে এই যে কুম্ভেশ্বর বা শিবক্ষেত্র, তিনি হচ্ছেন সমস্ত গ্রহের নিয়ন্ত্রণ। তো গ্রহ শান্তি বলতে একমাত্র করার অধিকারী শিব ঠাকুর। তো সকলে শিব ঠাকুরের কাছে এখানে তপস্যা করেছিলেন। আর বিশেষ করে এই ক্ষেত্রটি শনি মহারাজের তপস্যা ক্ষেত্র হিসাবে খ্যাত। তার একটি কারণ আছে। কারণটি হলো এই কাহিনীটি যে শনিরাজের চেহারা দেখা মাত্র গণেশ ঠাকুরের মুন্ডু খসে গিয়েছিল, সে এক বিপর্যয় কেলেঙ্কারি কাণ্ড। তো তারপরে এই ঘটনার ফলে শনি মহারাজ নিজের প্রতি নিজেই ক্রুদ্ধ হয়েছিলেন এবং খুব ক্ষুব্ধ হয়েছিলেন যে আমার ভিতরে এমন কি ক্রোধ আছে যে ক্রোধ বশে কারোর দিকে দৃষ্টিপাত মাত্র তার ক্ষতি হয়। তো পরবর্তীতে শনিদেব চিন্তা করলেন তার স্ত্রী স্বরূপ দুই ক্রোধ আছে, মানে তার দুই ক্রোধ, মানে তার ক্রোধ যেন তার দুই স্ত্রী স্বরূপ, হ্যাঁ, স্ত্রীর মতো সকল সময় তার কাছেই লেপ্টে থাকে। তো সেই ক্রোধের দুই রূপ হচ্ছে বড়ি পানতি আর ছোট পানতি। তো এখানে তিনি 1000 বছর তপস্যা করে সেই ক্রোধ স্বরূপ সেই শক্তি মাতাকে তিনি পদতলে বা তার বশে এনেছিলেন। তো এখানে মূর্তিতেও দেখা যায় উপরে আছে শনিদেবের মূর্তি, তার নিচে বড় পানতি আর তার নিচে ছোট পানতি। তো বড় রাগ আর ছোট রাগ, তার মানে তার পত্নীর মতো, মানে সকল সময় তার সঙ্গে ঘিরে থাকতো। তা এইখানে তিনি তার সে ক্রোধ থেকে সমন করতে পেরেছিলেন। তো শিব ঠাকুরের দয়ায়, এই কুম্ভেশ্বরের দয়ায়। তো এই হচ্ছে সুন্দর কাহিনী। আর এই কুম্ভেশ্বর দর্শনের পরে বাইরে একটি চায়ের দোকান আছে, বেশ বড়।
সেই চায়ের দোকানদার তিনি খুব অমায়িক সজ্জন ব্যক্তি। সাধুদের ডেকে ডেকে চা খাওয়ালেন, যথারীতি আমাকেও খুব সুন্দর আপ্যায়ন করে চা খাওয়ালেন। তার কাছ থেকে আমি অনেক কাহিনী, এই সমস্ত মন্দির সংক্রান্ত অনেক কাহিনী, কিছু কাহিনী আপনাদের বললাম না, তার কারণ ছিল। আর এই সেখান থেকে সেই চায়ে আপ্যায়ন পরে সন্ধে হয়ে গেল। বেশ খানিকটা হেঁটে যেতে হলো, প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে একটি আশ্রম ছিল, সেখানে রাম সীতা মন্দিরই বলা চলে। তার দোতলাতে বিরাট হলঘরে থাকার ব্যবস্থা ছিল, আর নিচের তলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা। এক সাধু থাকেন, এক পরিবার থাকে, তারপরে সেবকরা থাকে। তো সেখানে রাত্রিবেলা রুটি, সবজি, ডাল ইত্যাদি খুব সুন্দরভাবে আমরা প্রসাদ পেয়েছিলাম। তো এই মন্দির থেকেই, এই কুম্ভেশ্বর মন্দির থেকেই বেশ কিছু সাধু সজ্জন সব আমরা পরিক্রমাকারী মিলিত হয়েছিলাম কয়েকদিনের জন্য, একসাথে পথ চলেছিলাম। তা বেশ এখান থেকে বেশ কিছু সফর রোমাঞ্চকর হয়েছিল। তো সেসব কাহিনী পরবর্তীতে শুনবেন। আজ এই পর্যন্তই। নর্মদে হর।